যাদের বিনিময়ে জুলাই সনদ অর্জিত হয়েছে, গণভোট অর্জিত হয়েছে, তা যদি বাস্তবায়ন না হয়, বাংলাদেশে আরেকটি গণঅভ্যুত্থান আসন্ন। 1757 সালে পলাশীর প্রান্তরে বাংলার যে পরাজয় হয়েছিল, তার মাধ্যমে আমাদের পূর্বপুরুষের লড়াই সংগ্রামের সূচনা ঘটে। আমরা সেই বক্সার থেকে বালাকোট, সালাঙ্গা থেকে শুরু করে প্রত্যেকটি আন্দোলনে আমাদের পূর্বপুরুষ লড়াই সংগ্রামের মাধ্যমে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে। 1948-এ এসে সেই রাষ্ট্রে রাওয়ালপিন্ডি ষড়যন্ত্র ঘটে এবং পরপর ধারাবাহিকভাবে সাময়িক শাসন বিকশিত হয়, যার ফলশ্রুতিতে আমরা যে গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক রাষ্ট্রের কথা বলেছিলাম, সেই রাষ্ট্রটি ব্যর্থ হওয়ার ফলে 1971 সালে আমাদের ভোটের এবং গণতন্ত্রের অধিকার নিশ্চিতের লক্ষ্যে আমরা মুক্তিযুদ্ধ সংগঠিত করি। 71 সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণাপত্রের 3টি মূলনীতিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল, টেকনাফ থেকে তেতুলিয়া এই রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের মানবিক অধিকার নিশ্চিত করা হবে, তাদের সমস্যার সমাধান হবে এবং যে রাষ্ট্র আমরা কল্পনা করেছি সেই রাষ্ট্র আমাদেরকে আমাদের অধিকার নিশ্চিত করবে। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম আমাদের উপর বাকশাল জেঁকে বসলো, আমাদের উপর পরিবারতন্ত্র জেঁকে বসলো এবং 1990 সালে বাংলাদেশের জনগণ আবারও রাজপথে নেমে আরেকটি গণঅভ্যুত্থান সংগঠিত করলো। 1990 সালে গণঅভ্যুত্থান সংগঠিতের পূর্বে 3 জোটের একটি রূপরেখা তৈরি হয়েছিল। সেই রূপরেখায় বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আছে এবং ক্ষমতাচ্যুত হয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক দল সকলে একমত পোষণ করেছিল বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ধারায় তারা পরিচালিত করবে, রাষ্ট্রের যে ক্ষমতার ভরক্রান্তগুলো আছে সেগুলোর ভিতর তারা ভারসাম্য প্রতিষ্ঠা করবে এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক উত্তরণের পথে নিয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম 1991 সালে আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছেন, রাষ্ট্র ক্ষমতায় এসেই তারা মাগুরা এবং মিরপুরের মতো দুটো ভুয়া ইলেকশন উপহার দিলেন এবং 90 সময়ে তারা যে 3 জোটের রূপরেখা যে অঙ্গীকারগুলো করেছিলেন, সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন না করে বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করলেন, যার ধারাবাহিকতায় তৎকালীন বিরোধী দল সমূহ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন সংগ্রাম সংগঠিত করলো। আমরা দেখলাম 2001 সালে তারা আবার রাষ্ট্র ক্ষমতায় আসলেন, এসে 2006 সালে এসে KM হাসান এবং নির্বাচন কমিশনের যে নাটক সংগঠিত হলো, যার ফলশ্রুতিতে বাংলাদেশে সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আসে এবং বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ নির্যাতন নিপীড়নের শিকার হয়। 2009 সালে একটি যথারীতি নির্বাচনের মাধ্যমে সদ্য ক্ষমতাচ্যুত স্বৈরাচার আমাদের উপর জেঁকে বসে। আমরা দীর্ঘ 17 বছর তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে, ত্যাগ তিতিক্ষার মাধ্যমে 2024 সালে এসে একটি গণঅভ্যুত্থান সংগঠিত করি। ছাত্র জনতার সম্মিলিত গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, যা আমরা বাংলাদেশ 2.0 বলে অভিহিত করি। কিন্তু আমরা দেখলাম সেই জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা যারা রক্ত দিয়েছি, যাদের রক্তের বিনিময়ে এই জুলাই সনদ অর্জিত হলো, গণভোট সংগঠিত হলো, তারা রাষ্ট্র ক্ষমতায় আসীন হলেন। আপনারা সকলে দেখেছেন বিএনপির পার্টি অফিসের সামনে সেই পাগল নাচের দৃশ্য। আমরা বিশ্বাস করি বিএনপি এই রাষ্ট্রকে সেই জায়গায় নিয়ে যাবে না, তাদের সেই পল্টন অফিসের সামনে আবারও কোনো পাগল নাচানাচি করবে এবং তারা নিজ ঘরে দরজা বন্ধ করে বসে থাকবে। আমরা দেখলাম এবং শুনলাম এবং জানলাম 2024 সালে আমরা যে গণঅভ্যুত্থানের কথা গণঅভ্যুত্থান সংগঠিত করেছি, যে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নকে তারা ধূলিসাৎ করে উঠে পড়ে লেগেছে। আজকের যিনি আইনমন্ত্রী, তিনি তো কিছুদিন পূর্বে অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি বলছেন যে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হবে এবং তারা বিভিন্ন অংশীজনের সাথে কথা বলবেন। তিনি কি তৎকালীন বৈঠকগুলোর সময় তিনি কি অংশীজনের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন না? আমরা আর কত নাটকীয়তা দেখব? আমরা আর কতবার রক্ত দিলে এই বাংলাদেশকে একটি পরিপূর্ণ স্বাধীন রাষ্ট্রের দিকে আমরা পরিলক্ষিত হতে পারবো? আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা যে স্বপ্ন নিয়ে 2024 সালে লড়াই করেছি, যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি, আমাদের যারা ভাইয়েরা রক্ত দিয়েছে, ত্যাগ তিতিক্ষা করেছে, যাদের বিনিময়ে জুলাই সনদ অর্জিত হয়েছে, গণভোট অর্জিত হয়েছে, তা যদি বাস্তবায়ন না হয়, বাংলাদেশে আরেকটি গণঅভ্যুত্থান আসন্ন। দৃঢ়চিত্তে বলতে চাই, আমরা একটি প্রধানমন্ত্রী পেয়েছি যিনি নির্বাক প্রধানমন্ত্রী। আগেকার দিনে আমরা যখন নির্বাক চলচ্চিত্র দেখতাম, সে একইভাবে তিনি সংসদে নির্বাক হয়ে বসে থাকেন, যেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহন সিং এর রিমোট কার হাতে ছিল আমরা তো জানতাম, কিন্তু আমাদের এই প্রধানমন্ত্রীর রিমোট কার হাতে আমরা ঠিকভাবে জানি না। আমি মনে করি আমার পরবর্তীতে যেসব ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ কথা বলবেন, তারা আগামীর বাংলাদেশের এই গণভোট বাস্তবায়নে এবং একই সাথে অধ্যাদেশগুলো বাস্তবায়নে কিভাবে কার্যকর ভূমিকা রাখা যায় বিস্তারিত বক্তব্য